সো আজকে আমরা মিটার ব্রিজ দেখব এন্ড কিছু সার্কিট সলভ করব। ওকে, সো কারেন্ট ইলেকট্রিসিটিতে আমাদের আমরা কারশফস ল দেখছিলাম, কেসিএল কেভিএল কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও দেখছিলাম। অ্যান্ড আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে উইটস্টোন ব্রিজ, যেটা কারশফস ল থেকে আসছে। উইটস্টোন ব্রিজে ব্যালেন্সড হওয়ার কন্ডিশন ছিল এরকম যে একটা আমার কাছে যদি 4টা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, এরকম পি কিউ আর এস, এখানে যদি একটা গ্যালভানোমিটার এন্ড আরো একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে, আমরা জানি যে ইফ পি বাই কিউ ইকুয়ালস আর বাই এস, দেন এইখান থেকে কোনো কারেন্ট যাবে না। দ্যাট মিনস এই ব্রাঞ্চটা তখন থাকাও যে কথা, না থাকাও একই কথা। ঠিক আছে, সো আমরা ব্যালেন্সড কন্ডিশন হলে এরকম একটা সুবিধা পাবো যে এই রেজিস্ট্যান্সটা তখন আর আমাদের লাগবে না। আমরা একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো যে আমাদেরকে যদি বলা হয় যে একটা সার্কিট এরকম, আমাদেরকে যদি বলা হয় যে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এখানে দেখো 2 আর 6 এই দুইটার রেশিও হচ্ছে 1/3, 2/6 হচ্ছে 1/3, আর 5/15 হচ্ছে 1/3। যেহেতু দুইটা ইকুয়ালস আসছে, দ্যাট মিনস 2/6 ইকুয়ালস 5/15, পি বাই কিউ ইকুয়ালস আর বাই এস। সো এটা কি ব্যালেন্সড, অ্যান্ড দ্যাট মিনস এখান থেকে কারেন্ট গিয়ে এই দুইটা ডিরেকশনে গিয়ে এদিকে আসবে না, মানে এই ব্রাঞ্চে কারেন্ট টোটালি জিরো। সো এই ব্রাঞ্চটা যদি কারেন্ট নাই আসে, সো এটা আমার সার্কিটের দরকার নাই। সো আমি জাস্ট এটাকে কি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। সো আমার সার্কিটটা অ্যাকচুয়ালি এরকম হবে তখন। অ্যান্ড এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা বেশ সহজ। 2 আর 6 সিরিজে আছে, 8 অ্যান্ড 5 প্লাস 15 এটাও সিরিজে আছে 20, অ্যান্ড এই দুইটা আবার প্যারালাল আছে। সো আমি যদি লিখি এটা হবে এরকম 2 প্লাস 6 প্যারালাল 5 প্লাস 15, which is 8 parallel 20. এটা হচ্ছে 8 ইনভার্স প্লাস 20 ইনভার্স হোল ইনভার্স, 8 ইনভার্স প্লাস 20 ইনভার্স হোল ইনভার্স। এটা আসে 5.7143 ওহম। ঠিক আছে, সো উইটস্টোন ব্রিজ, কোনো একটা সার্কিটে উইটস্টোন ব্রিজ অ্যারাইজ করে কিনা আমরা এটা অলওয়েজ কেয়ারফুল থাকবো, তাহলে আমাদের সার্কিটটা অনেকটা ইজি হবে। আচ্ছা, এবার আমরা উইটস্টোন ব্রিজের একটা অ্যাপ্লিকেশন দেখব, সেটা হচ্ছে মিটার ব্রিজ। এটাও খুবই সহজ, মিটার ব্রিজ। আচ্ছা, মিটার ব্রিজ কি? মিটার ব্রিজ হচ্ছে একটা ডিভাইস used to determine the value of an unknown resistance. একটা আননোন রেজিস্ট্যান্স মানে যেটার ভ্যালু আমরা জানি না, সেটা বের করার জন্য আমরা মিটার ব্রিজ ইউজ করি। অ্যান্ড এই মিটার ব্রিজ কাজ করে হচ্ছে উইটস্টোন ব্রিজ প্রিন্সিপালে, বেসড অন উইটস্টোন ব্রিজ। ডিভাইস ইউজ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ অ্যান আননোন রেজিস্ট্যান্স। সো এটা দিয়ে কিভাবে আমি আননোন রেজিস্ট্যান্স বের করব, দেখো মিটার ব্রিজ ডিভাইসটা এরকম হয়।
আচ্ছা, এখানে যেটা করা হয় যে এখানে একটা লম্বা 100 সেন্টিমিটারের একটা স্টিলের একটা স্টিক থাকে, মেটাল, যেটা দিয়ে কারেন্ট পাস করতে পারবে অ্যান্ড এটার গায়ে দাগ টানা থাকে যে এটা 10 সেন্টিমিটার, দেন 20, দেন 30, এরকম পুরো 100 পর্যন্ত। ঠিক আছে, এটা মিটার স্কেল আর কি। অ্যান্ড এইটা একটা রেজিস্ট্যান্স পি, আর এইটা একটা রেজিস্ট্যান্স কিউ। এই কিউটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, মানে যেটার ভ্যালু আমি জানি না। এটা একটা অ্যাপারেটাস, আমরা যেটা করি সেটা হচ্ছে এই পি এর ভ্যালু আগে থেকেই জানি আমরা মিটার ব্রিজের এই সাইডে একটা নোন রেজিস্ট্যান্স রাখবো, আর সেটার সাথে একটা আননোন রেজিস্ট্যান্স যেটার ভ্যালু আমরা বের করতে চাচ্ছি সেটা এভাবে লাগাবো। অ্যান্ড এই দুইটার মাঝখানে একটা কানেকশন দিয়ে, এটা তারের কানেকশন দিয়ে আমরা একটা গ্যালভানোমিটারকে এভাবে কানেক্ট করব। অ্যান্ড এই গ্যালভানোমিটারটা সাথে আরেকটা তার থাকবে যেটা মুভেবল। আমি ওইটা একটা জকি, মানে একটা তার, সেই তারটাকে আমি ধরে এইখানেও লাগাইতে পারবো, এখানেও লাগাইতে পারবো, যেখানে ইচ্ছা, মানে আমি যে কোনো জায়গায় টাচ করব। এখন টাচ করে আমি কি বের করব যে কোথায় এটা টাচ করলে এই গ্যালভানোমিটারে কোনো ধরনের ডিফ্লেকশন আসে না, দ্যাট মিনস গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হয় না। সো এই সার্কিটটা দেখো, ধরো এই জকিটাকে যদি আমি এইখানে লাগাই তখন জিনিসটা কীরকম হচ্ছে দেখো, এটা একটা রেজিস্ট্যান্স, তার সাথে এটা একটা রেজিস্ট্যান্স, আর আমরা জানি মেটালিক ওয়্যারও একটা রেজিস্ট্যান্স, বাট আমরা যদি এখানে একটা জকি ধরি, এই জকির এই সাইডটা একটা রেজিস্ট্যান্স আর জকির ওই সাইডটা আর একটা রেজিস্ট্যান্স, আর মাঝখানে এটা আমি কি একটা গ্যালভানোমিটার কানেক্ট করছি, কাইন্ড অফ আমাদের হুইটস্টোন ব্রিজ সার্কিটটার মতো, যে এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, আর মাঝখান দিয়ে একটা গ্যালভানোমিটার কানেক্ট করছি। ঠিক আছে, সো এখানেও সেম, এটা পি, এটা কিউ, এটা হচ্ছে আমার আর এই পোর্শনটা, আর এইটুকু হচ্ছে কি আমার এস। আর এই গ্যালভানোমিটারটা আমি কানেক্ট করতেছি, আমরা দেখব যে কোথায় কানেক্ট করলে এই হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড হয়। বুঝতে পারছো? কারণ আমরা জানি যে যেখানে ধরলে গ্যালভানোমিটারটা কোনো ডিফ্লেকশন দিবে না, তার মানে কি সেখানে পি বাই কিউ অ্যান্ড আর বাই এস ব্যালেন্সড হয়েছে, এর জন্য গ্যালভানোমিটার দিয়ে কোনো ধরনের কারেন্ট যাচ্ছে না। সো আমাদের টাস্ক হচ্ছে আমরা এই জকিটা বিভিন্ন পজিশনে ধরে ধরে দেখব যে কোথায় এটাতে কোনো ডিফ্লেকশন আসে না। বুঝতে পারছো? অ্যান্ড যেখানে ডিফ্লেকশন আসে না, সাপোজ এই পজিশনটায় ডিফ্লেকশন আসে না, এখানে যখন আমি কানেক্ট করছি এটাকে, আমি দেখলাম গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 0, দ্যাট মিনস এটা কোনো ডিফ্লেকশন দিচ্ছে না এভাবে। সো তখন এইটুক হচ্ছে পি, এটা আমি জানি, এটা ভ্যালুটা নোন, এই ভ্যালুটা আমি জানি না, আমি কিউ বের করতে চাচ্ছি। সো আমরা আর এস এগুলোর অ্যাকচুয়ালি আমরা ভ্যালু জানি না, আমরা জাস্ট এগুলোর লেন্থ জানি। সো আইজি যদি 0 হয়, দ্যাট মিনস যেখানে জকিটা ধরার কারণে এটা ব্যালেন্সড হয়েছে, এখান থেকে কোনো কারেন্ট যায় নাই, সেই কন্ডিশনের জন্য আমরা কি লিখতে পারি যে পি বাই কিউ ইকুয়ালস আর বাই এস, রাইট? এখন পি এর ভ্যালু আমরা জানি, কিউ এর ভ্যালু আমরা জানি না, আর এস এইটার ক্ষেত্রে কি করব? এখন দেখো, আর এস এর আমরা ভ্যালু জানি না, বাট এই আর অ্যান্ড এস এই দুইটা রেজিস্ট্যান্সই একই ম্যাটেরিয়ালের তৈরি, দুইটারই ক্রস সেকশনাল এরিয়া সব জায়গায় সেম। অ্যান্ড আমরা জানি যে রেজিস্ট্যান্স হচ্ছে, যদি ক্রস সেকশনাল এরিয়া সেম থাকে অ্যান্ড টেম্পারেচার তারপর ম্যাটেরিয়াল দুইটাই যদি সেম হয়, তখন রেজিস্ট্যান্স হচ্ছে লেংথের প্রপোর্শনাল। সো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটার লেংথ যেহেতু বেশি, এই পোর্শনটার রেজিস্ট্যান্স বেশি, আর এটার লেংথ যেহেতু কম, এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কি আসবে? কম। ঠিক আছে, সো এই আর হচ্ছে কি এই লেংথের প্রপোর্শনাল, আর এস হচ্ছে কি এই লেংথটার প্রপোর্শনাল। আমরা ধরলাম যে এই জকিটাকে লেফট সাইড থেকে এল ডিস্টেন্সে ধরার কারণে, এল সেন্টিমিটার ডিস্টেন্সে ধরার কারণে আমরা এরকম ব্যালেন্সড কন্ডিশন বা নাল কন্ডিশন পাইছি। সো এটা যদি এল হয় তাহলে এইটুক কত? 100 মাইনাস এল সেন্টিমিটার। এটা যদি এল সেন্টিমিটার হয় তাহলে এটা কত? 100 মাইনাস এল, কারণ এটা মিটার ব্রিজ, এখানে এই স্টিকটার লেন্থ হচ্ছে 1 মিটার, দ্যাট ইজ 100 সেন্টিমিটার। সো অ্যান্ড আমরা জানি যে এই আর এস তাদের লেংথের প্রপোর্শনাল।
সো আর বাই এস অ্যাকচুয়ালি কি লেখা যায়, এল বাই 100 মাইনাস এল। সো পি বাই কিউ ইকুয়ালস 100 মাইনাস এল। সো কিউ ইকুয়ালস পি ইন্টু 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল। সো এইভাবে দেখো, আমি জাস্ট পি এর ভ্যালুটা জানলে আর কোথায় ধরার কারণে, কোথায় জকিটা কানেক্ট করে আমি 0 পাইছি, সেই ভ্যালুটা এল। সো এল আর পি জানলে আমি কিউ এর ভ্যালুটা বের করতে পারবো। সবাই বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, সো এইভাবে আমরা মিটার ব্রিজ ইউজ করে আননোন রেজিস্ট্যান্স বের করতে পারবো। এবার আমরা কিছু সার্কিট সলভ করবো, আমি একটু আসতেছি, একটু ওয়েট করো তোমরা। ওকে, আমাদের ফার্স্ট আমরা কিছু প্রবলেম সলভ করি, আর এরপর আমরা আরেকটা টপিক দেখব। আচ্ছা, আমরা এই সার্কিটটা সলভ করি। আমাদেরকে বলছে যে একটা 5 ওহম রেজিস্ট্যান্স এন্ড এখানে একটা 10 ওহম রেজিস্ট্যান্স এন্ড এইখানে একটা 15 ওহম রেজিস্ট্যান্স, এখানে একটা ব্যাটারি, আচ্ছা, তো এখানে বের করতে বলছে যে আই এর ভ্যালু কত, ফাইন্ড দ্য ভ্যালু অফ আই, I1 and I2। আচ্ছা, এন্ড এখানে ওরা কারেন্টের ডিরেকশনটা সার্কিটের নিজেরাই দিয়ে দিছে যে I1 এদিকে, I2 হচ্ছে এইখানে, এন্ড আমরা জানি একটা ব্রাঞ্চে একটা কারেন্ট, এখানে এই পুরো ব্রাঞ্চটাতে I2 কারেন্ট, এই পুরো ব্রাঞ্চটাতে I1 কারেন্ট, এন্ড এই পুরো ব্রাঞ্চটাতে I কারেন্ট, কারণ এগুলো হচ্ছে এক একটা নোড, এইটা একটা নোড এ, এটা একটা নোড বি, এন্ড একটা নোড থেকে আরেকটা নোডে যতভাবে যাওয়া যায় এক একটা হচ্ছে একটা ব্রাঞ্চ, এন্ড এক একটা ব্রাঞ্চে ঠিক একটাই কারেন্ট থাকবে, ঠিক আছে? সো এখন আমরা কিভাবে I1 I2 বের করব? সো আমরা কারশফস ল ইউজ করব, এন্ড কারশফস ল যদি ইউজ করি, দেখো এখানে
আমরা এই লুপটাতে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারি। এই লুপটাতে যে কোনো এক ডিরেকশনে, সাপোজ আমি এদিকে ঘুরবো, সো এই দিকে যদি ঘুরি, আগে আমার নোড আর ব্রাঞ্চ আর কারেন্ট আইডেন্টিফাই করার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে সাইন বসানো। সো এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে এই যে এইটা কারেন্ট এদিক থেকে ঢুকতেছে এন্ড এদিক থেকে বের হচ্ছে। সো যেদিক থেকে ঢুকতেছে সেটা হচ্ছে প্লাস, আর যেদিক থেকে বের হচ্ছে সেটা হচ্ছে কি মাইনাস। তারপর এই I2 কারেন্টটাই এদিক থেকে ঢুকতেছে আর এদিক থেকে বের হচ্ছে। এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে এই কারেন্টটা এদিক থেকে ঢুকতেছে, এদিক থেকে বের হচ্ছে। ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির লার্জ টার্মিনালটা অলওয়েজ প্লাস অ্যান্ড স্মল টার্মিনালটা অলওয়েজ মাইনাস। আর এখানে কারেন্ট দেখো এদিকে ঢুকতেছে, এদিকে যাচ্ছে, সো এইটা প্লাস, এটা মাইনাস। সো সাইন বসানোটা বুঝতে পারছো আশা করি। এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। সো এই লুপে যদি এদিকে ঘুরি, এদিকে ঘুরে কেভিএল অ্যাপ্লাই করতে চাই, আমরা যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করতে পারি। সাপোজ আমরা এইখান থেকে স্টার্ট করলাম। সো আমার ফার্স্ট সাইন পাচ্ছে হচ্ছে প্লাস, সো প্লাস 5 ইন্টু I2, মানে আমরা ভোল্টেজগুলোর সামেশন নিব। এখানে ভোল্টেজ হচ্ছে IR, I2 ইন্টু 5, দেন পাইছি প্লাস প্লাস 10 I2, দেন এদিকে যখন আসবো এখানে পাবো সামনে মাইনাস, সো মাইনাস 15 I1, কারণ এই ব্রাঞ্চে কারেন্ট I1, অ্যান্ড ফাইনালি আমি আমার আগের জায়গায় ফেরত আসছি, সো এটা সমান 0। আর এই ব্রাঞ্চটাতে যদি আমি একদিকে ঘুরে সবগুলোর সামেশন নিতে চাই, সাপোজ এইটাতেও আমি এদিকেই ঘুরবো। সো এইখান থেকে যদি স্টার্ট করি, তাহলে দেখো সামনে ফার্স্টে পাচ্ছি মাইনাস 10, দেন এখানে ঘুরে সামনে পাচ্ছি প্লাস, সো প্লাস 20I, দেন এদিকে এসে প্লাস 15I1 ইকুয়ালস 0। সো আমরা দুইটা ইকুয়েশন পাইছি, বাট আমাদের আননোন হচ্ছে তিনটা, আমাদের তাই তিনটা ইকুয়েশন লাগবে। এখন আরেকটা ইকুয়েশন আমরা কোত্থেকে পাবো? কেসিএল থেকে, কারণ দুইটা কেভিএল অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। কেসিএল আমরা যদি ধরো এ নোডে কেসিএল অ্যাপ্লাই করি, আমরা জানি টোটাল কারেন্ট ইন ইকুয়ালস টোটাল কারেন্ট আউট। এখানে দেখো I2 কারেন্টটা এন্টার করতেছে, এখানে I1 কারেন্টটা এন্টার করতেছে, বাট I কারেন্টটা এক্সিট করতেছে। সো এটা হবে I1 প্লাস I2 ইকুয়ালস I। সো এটাই আমার থার্ড ইকুয়েশন। অ্যান্ড এই তিনটাকে যদি সলভ করি, এই তিনটাকে সলভ করলে আমরা পাবো এই তিনটাকে সলভ করলে আমাদের আসে I1 ইকুয়ালস 0.1818 অ্যাম্পিয়ার, I2 equals 0.1818 ampere, and I equals 0.3636 ampere. So এটাই আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারছো আশা করি যে আমরা কিভাবে কেসিএল এন্ড কেভিএল অ্যাপ্লাই করে এটা সার্কিট সলভ করতে পারবো। আচ্ছা, এবার আমরা হুইটস্টোন ব্রিজ এন্ড মিটার ব্রিজ রিলেটেড কিছু ম্যাথ করব। আমাদের এখানে হুইটস্টোন ব্রিজ রিলেটেড আচ্ছা ম্যাথগুলো সব একবারে লাস্টে করাবো, আমি আগে থিওরিটা শেষ করে ফেলি। আমাদের এর পরের যে থিওরি সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড এনার্জি। ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড এনার্জি। আচ্ছা, ইলেকট্রিসিটি ফ্লো এর কারণে বা কারেন্ট ফ্লো এর কারণে এনার্জি পাওয়া যায়
সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে হিটের ফর্মে। আমরা জানি যে একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন এভাবে কারেন্ট ফ্লো হয়, এই ম্যাটেরিয়ালটার ভিতরের ইলেকট্রনগুলোর সাথে ইলেকট্রনগুলো ফ্লোয়ের কারণে এটার সাথে ভিতরে ম্যাটেরিয়ালের স্ট্রাকচারের সাথে এটার একটা কলিশন হয় অ্যান্ড এর জন্য হিট প্রডিউস হয়। সো এই হিটটাকেই আমরা এনার্জি হিসেবে পাই, বা লাইট এনার্জি বা অন্য কোনো ফর্মে এনার্জি হিসেবে পাই। সো একটা আর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যখন আই ভ্যালুর কারেন্ট পাস হয় তখন ঠিক কতটুক এনার্জি পাওয়া যায় বা কতটুক কারেন্ট, কতটুক পাওয়ার পাওয়া যায় সেটা আমরা বের করতে পারবো। এখন সাপোজ এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, দ্যাট মিনস চার্জ ফ্লো হচ্ছে। আমরা ধরলাম টি সেকেন্ডের মধ্যে, উইদিন টি টাইম, টি সেকেন্ড, এখানে টোটাল কিউ কুলম চার্জ পাস হইল এই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে। কিউ অ্যামাউন্ট অফ চার্জ এখান থেকে এখানে চলে গেছে। সো আমরা এটাকে লিখতে পারি যে আই ইকুয়ালস, আচ্ছা আইটাকে আমরা ক্যাপিটাল দিয়ে লিখি, আই ইকুয়ালস কিউ বাই টি। ওকে, এখন আমরা যদি এনার্জির অ্যামাউন্ট বের করতে চাই সেটা কিভাবে করব? দেখো, উই নো যে এইখান থেকে এখানে চার্জ ফ্লো হয়েছে বিকজ অফ দ্য পটেনশিয়াল ডিফারেন্স। এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে ডেল ভি, বা জাস্ট সিম্পলি ভি। এই পটেনশিয়াল ডিফারেন্সটার জন্যই এখানে এই সাইড থেকে এই সাইডে চার্জ ফ্লো হচ্ছে। সো আর আমরা জানি যে দুইটা প্লেসের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকা মানে কি, সেটা হচ্ছে যে এই ফার্স্ট পজিশনটা থেকে এই সেকেন্ড পজিশনে আমরা যদি একটা +1 কুলম চার্জকে নিয়ে যেতে চাই, তখন যতটুক ওয়ার্ক ডান হয় বা যতটুক এনার্জি স্পেন্ড হয় সেটাই হচ্ছে কি আমার পটেনশিয়াল ডিফারেন্স। সো এই ভি কি ইন্ডিকেট করে, যে এখান থেকে এখানে একটা +1 কুলম চার্জকে যদি ট্রান্সফার করতে চাই আমার ভি জুল ওয়ার্ক করতে হবে। সো আমি যদি কিউ কুলম চার্জকে ট্রান্সফার করতে চাই, তাহলে আমার কাজ করতে হবে কতটুকু, কিউ ভি জুল। অ্যান্ড এইটাই কি আমার টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক। সো এখানে ডাব্লিউ ইকুয়ালস কত আসতেছে, কিউ ইন্টু ভি। অ্যান্ড উই নো কিউ ইন্টু ভি হচ্ছে কত, আই আর, রাইট? অ্যান্ড দেখো কিউ ইকুয়ালস কত, আমরা যেহেতু চার্জ নিয়ে এখানে কাজ করি না, কিউ ইকুয়ালস হচ্ছে আইটি। আমি যদি কিউ এর ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে কত পাবো, আই স্কোয়ার আর টি। এই ফর্মুলাটা তোমাদের 9-10 ছিল, যে ডাব্লিউ অর ইলেকট্রিক এনার্জি ইকুয়ালস আই স্কোয়ার আর টি। ওকে, সো ডাব্লিউ ইকুয়ালস আই স্কোয়ার আর টি। আমরা এই ফর্মুলাটা থেকে দেখো আই এর ভ্যালু যদি ভি বাই আর বসাই তাহলে এখানে পাবো ভি স্কোয়ার বাই আর টি। সো এইটাও কারেক্ট। অ্যান্ড আমরা যদি আর এর ভ্যালু বসাই, আর ইকুয়ালস উই নো ভি বাই আই। সো এখানে ভি বাই আই বসাইলে আমরা পাবো ভি আই টি। সো ডাব্লিউ ইকুয়ালস ভি আই টি, আই স্কোয়ার আর টি অ্যান্ড ভি স্কোয়ার বাই আর টি। ওকে, সো এই তিনটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক এনার্জির ফর্মুলা। একটু এখানে লিখে দিচ্ছি, এনার্জি, ইলেকট্রিক এনার্জি অর ইলেকট্রিক ওয়ার্ক ইকুয়ালস হচ্ছে আই স্কোয়ার আর টি ইকুয়ালস আই ভি আই টি ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর টি। এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি। অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার আমরা জানি, পাওয়ার হচ্ছে এনার্জি বাই টাইম, পার সেকেন্ডে যতটুকু এনার্জি ইউজ হয়। সো ই বাই টি, সো এটাকে আমি লিখতে পারি আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই টি, which is I square R, then VIT divided by T, which is VI, and V square by R into T divided by T equals হচ্ছে V square by R. So এই তিনটা হচ্ছে আমাদের পাওয়ারের ফর্মুলা। ওকে, সো আমরা এনার্জি রিলেটেড খুব স্মল একটা ম্যাথ করতে পারি, জিনিসটা অনেকগুলো আইডিয়াকে ক্লিয়ার করে দিবে। সেটা হচ্ছে, সাপোজ এখানে একটা জারে ওয়াটার আছে,
অ্যান্ড এখানে তুমি একটা ওয়াটার হিটার প্লেস করছো, একটা ওয়াটার হিটার, অ্যান্ড এই ওয়াটার হিটারটার রেজিস্ট্যান্স হচ্ছে 600 ওহম, অ্যান্ড এইটাকে তুমি 220 ভোল্ট কানেকশনে দিছো। এখন এই ওয়াটারটার ইনিশিয়াল টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি যদি এই ওয়াটারটাকে ফাইনালি 50 ডিগ্রি সেন্টিগ্রেডের করতে চাও, তোমার এটা কত টাইম ধরে হিটারটা চালাইতে হবে, কত টাইম হিটারটা রাখলে তুমি এই টেম্পারেচারটাতে আসতে পারবে। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইলেকট্রিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। সো আমরা লিখতে পারি যে এখানে আমি যদি টি সেকেন্ড চালাই, আর যেহেতু এটা ভি, টি সেকেন্ড চালাইলে আমার এনার্জি স্পেন্ড হবে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। ওকে, অ্যান্ড এখানে ভি এর ভ্যালু দেওয়া, আর এর ভ্যালু দেওয়া, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, অ্যান্ড এই এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে, হিট। আমি এটাকে এইচ দিয়ে লিখলাম, হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। এখন ওয়াটারের মধ্যে হিট এনার্জি দিলে তার টেম্পারেচার রেইজ হয়। সাপোজ তার টেম্পারেচার ইনিশিয়ালি ছিল θ1 অ্যান্ড ফাইনালি হয়েছে θ2, অ্যান্ড আমরা জানি θ1 থেকে θ2তে যদি ওয়াটারের টেম্পারেচার রেইজ করি, আমাদের তখন এনার্জি H ইকুয়ালস রিকোয়ার্ড এনার্জি হচ্ছে ms ডেল থিটা, যেখানে ডেল থিটা হচ্ছে θ2 মাইনাস θ1। সো এই এনার্জিটাই অ্যাকচুয়ালি কি হিট এনার্জিতে কনভার্ট হবে এরকম। সো এটাকে আমি লিখতে পারি কি ms ডেল থিটা। সো এখান থেকে আমি ফাইনালি লিখতে পারবো ভি স্কোয়ার বাই আর টি ইকুয়ালস ms θ2 মাইনাস θ1, অ্যান্ড আমার টার্গেট হচ্ছে স্মল টি এর ভ্যালু বের করা। সো টি ইকুয়ালস ms r θ2 মাইনাস θ1 divided by v square, and m হচ্ছে, আচ্ছা এখানে আমাদের ওয়াটারের সাপোজ ম্যাস দেওয়া ছিল, এটা হচ্ছে 10 কেজি। সো এখানে আমি যদি m দিয়ে দিই 10 কেজি, s ওয়াটারের s হচ্ছে 4200, অ্যান্ড এই হিটারটার রেজিস্ট্যান্স হচ্ছে 600, θ2 হচ্ছে 50 মাইনাস θ1 হচ্ছে 25 ডিভাইডেড বাই ভি ছিল 220। সো জাস্ট এইটা বের করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, সো এটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি রিলেটেড একটা ম্যাথ, অ্যান্ড এই আইডিয়াটা খুবই সহজ যে ইলেকট্রিক এনার্জি অন্য কোনো একটা এনার্জিতে কনভার্ট হবে। এটা যে শুধু ওয়াটার হিটিং এর ক্ষেত্রেই হবে তা না, হয়তো পারতো অন্য কোনো ইঞ্জিন রান করতে হবে, সেই ক্ষেত্রে কতক্ষণ ইলেকট্রিক এনার্জি লাগবে সেটা বের করতে বলতে পারে। আচ্ছা, সো এটাই হচ্ছে ইলেকট্রিক এনার্জি অ্যান্ড পাওয়ার রিলেটেড ম্যাথ। এবার আমরা আরেকটা লাস্ট, এই চ্যাপ্টারের যে লাস্ট থিওরি সেটাতে যাব, সেটা হচ্ছে শান্ট। আচ্ছা, শান্ট কি? শান্টকে সহজ ভাষায় বললে শান্ট হচ্ছে একটা বাইপাস রোড। ওকে, শান্ট হচ্ছে একটা বাইপাস রোড, অ্যান্ড এটা কিসের জন্য ইউজ করা হয়? এটা ইউজ করা হয় টু ইনক্রিজ the range of an ammeter or voltmeter. আচ্ছা, এখন অ্যামিটার অর ভোল্টমিটারের রেঞ্জ মানে কি? সাপোজ এখানে একটা অ্যামিটার আছে, এই অ্যামিটারটার গায়ে এরকম দাগ দেওয়া থাকে,
এরকম অনেকগুলো দাগ দেওয়া থাকে। সাপোজ এটা হচ্ছে 0, এটা 1 2 3 4 5। কারেন্টলি আমাদের এই অ্যামিটারটার রেঞ্জ হচ্ছে 0 to 5 অ্যাম্পিয়ার, মানে 0 to 5 অ্যাম্পিয়ারের মধ্যে এই অ্যামিটারটা সবগুলো রিডিং দেখাইতে পারে। বাট আমার অরিজিনাল কারেন্টের ভ্যালু যদি 10 অ্যাম্পিয়ার হয় তখন কিন্তু এই অ্যামিটারটা দিয়ে আমি আর কারেন্টটা মেজার করতে পারবো না। সো একটা অ্যামিটার তার মেজারমেন্ট রেঞ্জ ইনক্রিজ করার জন্য শান্ট ইউজ করা হয়। শান্ট হচ্ছে একটা বাইপাস রোডের মতো একটা ডিভাইস, একটা খুবই স্মল রেজিস্ট্যান্স। শান্ট হচ্ছে বেসিক্যালি একটা স্মল রেজিস্ট্যান্স যেটা ইউজ করে আমরা একটা অ্যামিটারের মেজারমেন্ট রেঞ্জটা ইনক্রিজ করতে পারবো। সো এটা কিভাবে কাজ করে দেখো। সাপোজ এইটা আমাদের একটা অ্যামিটারকে এ দিয়ে এক্সপ্রেস করে। এখন এর মধ্যে দিয়ে যখন 5 অ্যাম্পিয়ার বা তার চেয়ে কম কারেন্ট যায় তখন এটা ঠিক মতো কাজ করে। বাট যখনই 10 অ্যাম্পিয়ার পাঠাবো তখন এটা আর কি কাজ করবে না। বাট আমি চাচ্ছি যে এইটা এখন 5 অ্যাম্পিয়ার না, 100 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারবে, মানে 0 থেকে 100 মিটার পর্যন্ত সবগুলো ভ্যালুই ও মেজার করতে পারবে। সো এটা কিভাবে করাবো দেখো। আমরা এই অ্যামিটারটার সাথে একটা স্মল রেজিস্ট্যান্স এভাবে প্যারালালি কানেক্ট করে দেব, যেটাকে বলা হয় শান্ট এস। সো এই রেজিস্ট্যান্সটা লাগানোর জন্য কি হবে দেখো, এইখানে মেইন কারেন্ট সেটা যখন 5 অ্যাম্পিয়ারের মতো আসে তখন আমার পুরো কারেন্টটা এটার মধ্যে দিয়ে পাস করতে পারে। বাট যদি 5 অ্যাম্পিয়ার থেকে বেশি হয় এই অ্যামিটারটা নষ্ট হয়ে যেতে পারে, পুড়েও যেতে পারে। সো আমরা এর জন্য এক্সট্রা কারেন্টটাকে একটা বাইপাস রোড দিয়ে নিয়ে যাব, যাতে এখান থেকে ঠিক আগের মতো 5 অ্যাম্পিয়ার কারেন্টই পাস হয় আর রেস্ট অফ দ্য কারেন্ট I-5 অ্যাম্পিয়ার সেই কারেন্টটা এদিক থেকে চলে যায়। অ্যান্ড আমরা এই শান্টের রেজিস্ট্যান্সটা খুবই কম নিব, কারণ আমরা জানি প্যারালেলের ক্ষেত্রে যার রেজিস্ট্যান্স কম তার মধ্যে দিয়ে কারেন্ট বেশি পাস হবে। সো আমরা শান্ট ইউজ করে একটা অ্যামিটারের মেজারমেন্ট রেঞ্জটা ইনক্রিজ করতে পারি। এখন শান্ট কত ভ্যালু লাগাবো, মানে এই এস এর ভ্যালুটা কত হবে আর কত টাইমস ইনক্রিজ করতে পারবো তখন, সেটা আমরা একটা ফর্মুলা বের করি। ফর্মুলাটা যদিও মুখস্থ করতে হবে না, এটা পরীক্ষার হলেই বের করা যায়, বাট প্রসেসটা দেখো। আচ্ছা, সাপোজ আমার কাছে একটা অ্যামিটার ছিল, যে অ্যামিটারটার ম্যাক্সিমাম কারেন্ট মেজার করার ক্যাপাসিটি হচ্ছে আই। দ্যাট মিনস আই অ্যাম্পিয়ার কারেন্ট পর্যন্ত ও এটা শো করতে পারে, যে এইখানে হইলো 0, এখানে হইলে আই, এর বেশি কারেন্টও মেজার করতে পারে না। বাট আমি চাচ্ছি এখন ও এন টাইমস বেশি কারেন্ট মেজার করবে। দ্যাট মিনস আগে আই করতো, এখন ও মেজার করতে পারবে এন আই। দ্যাট মিনস এখন এন আই কারেন্ট পাঠাইলে ও এখানে ফুল রিফ্লেকশন দেবে। ঠিক আছে, সো আমি অ্যামিটারটার রেঞ্জটাকে এন টাইমস ইনক্রিজ করতে চাচ্ছি। আচ্ছা, সো আমি এই অ্যামিটারটাকে এন টাইমস ইনক্রিজ করতে চাচ্ছি এটার রেঞ্জ। সো এখন আমি যেটা করব যে এখানে একটা শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করব, অ্যান্ড এখন আমি এখান থেকে এন টাইমস কারেন্টই পাঠাইতে পারবো। বাট আমরা জানি এখান থেকে যদি এন টাইমস কারেন্ট পাঠাই, এদিকে আমি অনলি আই কে অ্যালাউ করব, আর বাকি কারেন্ট কতটুক, এন আই মাইনাস আই, এই কারেন্টটা এদিক দিয়ে চলে যাবে। সো এইটা যদি ট্রু হয় তাহলে আমি এস এর ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারি। কিভাবে? আমরা কারেন্ট ডিভাইডার রুলে শিখছিলাম যে দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে আর মেইন কারেন্ট যদি এন আই হয় আর এই কারেন্টটা যদি আই হয়, এই ব্রাঞ্চের কারেন্ট সেটা ইকুয়ালস হবে মেইন কারেন্ট ইনটু যেই ব্রাঞ্চ দিয়ে কারেন্টটা যাচ্ছে সেটা বাদ দিয়ে অন্য যে রেজিস্ট্যান্সটা আছে সেটার ভ্যালু ডিভাইডেড বাই দুইটা ভ্যালুর সাম।
আমরা ধরলাম অ্যামিটারের রেজিস্ট্যান্স হচ্ছে এ, সো এই দুইটা রেজিস্ট্যান্সের সাম এ প্লাস এস। আচ্ছা, এটা এ না লিখে এটাকে জি লেখো। এই আই আর এই আই কাটা, সো এখান থেকে আমি দেখো কি লিখতে পারি, এন এস সমান জি প্লাস এস, সো এস ইকুয়ালস জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। সো এইটাই আমার ফর্মুলা, যে আমরা একটা জি রেজিস্ট্যান্সের অ্যামিটারকে যদি তার মেজার করার রেঞ্জ এন টাইমস ইনক্রিজ করতে চাই, দ্যাট মিনস সে যদি আগে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারে, এখন যদি তাকে আমি 500 অ্যাম্পিয়ারও মেজার করাতে চাই, দ্যাট মিনস এন হচ্ছে তখন 100, তখন আমি জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এই ভ্যালুর একটা শান্ট এখানে কানেক্ট করে দেবো, তাহলেই আমার অ্যামিটারটাও সেফ থাকবে অ্যান্ড আমি তখন 500 অ্যাম্পিয়ার কারেন্ট আসলেও এখানে ফুল ডিফ্লেকশন পাবো। দ্যাট মিনস তখন স্কেলটা চেঞ্জ হয়ে যাবে, যে আগে 5 অ্যাম্পিয়ার আসলে এটা ফুল ডিফ্লেকশন দিত, বাট এখন 500 আসলে ফুল ডিফ্লেকশন দেয়, 250 আসলে হাফ দেয়, 0 আসলে এখনও 0ই দেয়। বাট আগে দেখা যেত 5 গেলে ফুল, 2.5 গেলে হাফ, বাট এখন 2.5 এর জায়গায় 250 গেলে হাফ হয়। সো শান্ট কি, এটা বুঝতে পারছো? একটু জানাও তো, এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট, সো এটা না বুঝলে বলো। সবাই কি বুঝতে পারছো? সো এইভাবে আমরা একটা অ্যামিটারের মেজারমেন্ট রেঞ্জটা এন টাইমস ইনক্রিজ করতে পারবো যদি তার সাথে ওই অ্যামিটারটার সাথে জি বাই এন মাইনাস ওয়ান ভ্যালুর একটা রেজিস্ট্যান্স এভাবে শান্ট হিসেবে, বাইপাস লোড হিসেবে অ্যাড করে দিই। ঠিক আছে, সো আমরা এটা একটা স্মল ম্যাথ দেখে ফেলি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। ম্যাথ 1, ম্যাথ 1 হচ্ছে আচ্ছা, resistance of an emitter resistance of an emitter is 50 ohm when 2 milliampere current passes through it. It gives full scale deflection. To convert to an emitter, which can measure up to 10 ampere current, a shunt of what resistance should be used?
দ্যাট মিনস আমাদের কাছে একটা অ্যামিটার আছে যেটা প্রিভিয়াসলি 2 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মেজার করতে পারতো। দ্যাট মিনস 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেলেই সেটা ফুল স্কেল ডিফ্লেকশন দিত। বাট এখন আমরা চাচ্ছি যে এটা 10 অ্যাম্পিয়ার গেলে ফুল স্কেল ডিফ্লেকশন দিবে। সো আমরা আইডিয়াটা জানি যে এটা অ্যাম্পিয়ার অ্যামিটার অ্যান্ড এখানে একটা শান্ট কানেক্ট করব, অ্যান্ড আমরা এখনো এখান থেকে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই পাস করব, যদিও মেইন কারেন্টটা 10 অ্যাম্পিয়ার আসবে, বাট তখন আমরা এখান থেকে কত পাস করব? 2 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা কারেন্ট ডিভাইডার রুল থেকে জানি যে এই কারেন্টটা 2 মিলি অ্যাম্পিয়ার 2 × 10⁻³ অ্যাম্পিয়ার ইকুয়ালস হবে মেইন কারেন্ট ইন্টু এই রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দুইটার সাম। সো এখান থেকে আমি লিখতে পারি যে 2 × 10⁻³ ইন্টু s প্লাস g ইকুয়ালস 10s। সো s ইকুয়ালস s equals 2 × 10⁻³ into g divided by 2 × 10⁻³ 10 minus 2 × 10⁻³ এটা। সো এখান থেকে আর এখানে আমাদের g এর ভ্যালু দেওয়া আছে, দেখো 50 ওহম, এটা হচ্ছে g। সো এখানে আমি যদি বসাই 2 × 10⁻³ into 50 divided by 10 minus 2 × 10⁻³ so 2 × 10⁻³ into 50 divided by 10 minus 2 × 10⁻³ and the value টা আসে 0.010002। so এই ভ্যালুর একটা শান্ট যদি আমি এই অ্যামিটারের সাথে কানেক্ট করতে পারি তখন সে 10 অ্যাম্পিয়ার গেলে ফুল ডিফ্লেকশন দিতে পারবে। অ্যান্ড এই শান্টটা অ্যাকচুয়ালি অ্যামিটারের ভিতরে ডিভাইসের ভিতরে একটা ছোট তার হিসেবে প্যারালেলি লাগাই দেওয়া হয়। দ্যাট মিনস এখনও ওর ভিতর দিয়ে 2 মিলি অ্যাম্পিয়ারই যাবে, বাট আমরা টেকনিক ইউজ করে এই 2 মিলি অ্যাম্পিয়ার পাঠাচ্ছি এদিকে, বাকি কারেন্টটা শান্টের মধ্যে দিয়ে পাস করতেছে। ওকে, সো এটা হচ্ছে শান্টের ম্যাথ। অ্যান্ড শান্টের ম্যাথ খুব ইজি। আমরা এবার ভোল্ট মিটারের শান্ট দেখব। এখানেও সেম, যে একটা ভোল্ট মিটার সে আগে সাপোজ ভি ভোল্ট মেজার করতে পারতো ম্যাক্সিমাম, এবার আমি চাচ্ছি সে এন ভোল্ট মেজার করতে পারবে। সো তার মেজারিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা একটা শান্ট অ্যাড করব, বাট অ্যামিটারে যেভাবে আমরা প্যারালেলে কানেক্ট করতাম এখানে আমরা সিরিজে কানেক্ট করি, কারণ আমরা জানি সিরিজে ভোল্টেজ ডিভাইড হয়। সো আমরা এখন টোটাল এন ভোল্ট মেজার করব, মানে এন টাইমস, আগে ভি ভোল্ট পারতাম এখন এন ভি ভোল্ট মেজার করতে চাই সেম ভোল্ট মিটার দিয়ে। সো আমরা চাচ্ছি যে এই টোটাল ভোল্টেজটা এন ভি হোক, যেখানে এই এন ভি এর ভি পোর্শনটা থাকবে এইখানে, আর বাকি এন ভি মাইনাস ভি পোর্শনটা থাকবে শান্ট। সো কত ভ্যালুর শান্ট ইউজ করব সেটা বের করি। আমরা জানি ভোল্টেজ ডিভাইডার রুল, টোটাল ভোল্টেজ যদি এন ভি হয় অ্যান্ড এই ভোল্টেজে এই রেজিস্ট্যান্সে আমরা যদি এন ভি মাইনাস ভি ভোল্ট চাই, তাহলে আর ধরো এই ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স হচ্ছে জি, তাহলে ভি ইকুয়ালস কত লেখা যায় দেখো, ভি ইকুয়ালস এন ভি, মানে এই ভোল্ট মিটারের ভোল্টেজ ইকুয়ালস হবে মেইন ভোল্টেজ ইন্টু ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই তাদের সাম, ভোল্টেজ ডিভাইডার রুল। সো এখান থেকে ভি আর ভি ক্যান্সেল আউট হলো। সো এখান থেকে আমি কি পাচ্ছি, এন জি ইকুয়ালস জি প্লাস এস। সো এস ইকুয়ালস এন জি মাইনাস ওয়ান, সরি এস ইকুয়ালস জি এন মাইনাস ওয়ান। সো আমরা একটু সামারি এখানে আবার বলি যে একটা ভোল্ট মিটার সে আগে ভি ভোল্ট মেজার করতে পারতো,
বাট এখন আমি চাচ্ছি সে এন ভি ভোল্ট মেজার করবে, দ্যাট মিনস এন টাইমস। অ্যান্ড এই এন টাইমস মেজার করানোর জন্য আমি এখানে একটা এস অ্যাড করলাম, কারণ আমরা জানি এই ভোল্টেজটা তখন এইখানে আর এইখানে ডিভাইড হয়ে যাবে। যেহেতু এইটার ম্যাক্সিমাম মেজারিং ক্যাপাবিলিটি ভি, আমরা এই এন ভি এর ভি পোর্শন এইখানে দিব, বাকি ভি পোর্শন এইখানে। এখন এটা যদি ট্রু হয় তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল থেকে লিখতে পারি যে ভি ইকুয়ালস এন ভি ইন্টু জি ডিভাইডেড বাই জি প্লাস এস। অ্যান্ড এইখান থেকে আমি এস এর ভ্যালু বের করলাম, অ্যান্ড এটা আসছে আমার ফর্মুলা। পরীক্ষার সময় এটা মনে রাখলে তাড়াতাড়ি ম্যাথ করা যাবে। আমরা তাহলে একটু সামারি করি যে একটা অ্যামিটারের জন্য শান্ট লাগে এস ইকুয়ালস জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ওয়েন তুমি এন টাইমস ইনক্রিজ করতে চাইতেছো মেজারিং ক্যাপাসিটি। আর ভোল্ট মিটারের জন্য এস ইকুয়ালস জি ইন্টু এন মাইনাস ওয়ান। কীভাবে মনে রাখবো? দেখো, অ্যামিটারের ক্ষেত্রে তুমি জিনিসটাকে এভাবে প্যারালালে লাগাও, দ্যাট মিনস উপরে নিচে। সো এখানেও এটা একটা ফ্র্যাকশন হিসেবে থাকবে, উপরে নিচে জি বাই এন মাইনাস ওয়ান। আর ভোল্ট মিটারের ক্ষেত্রে দেখো পাশাপাশি লেখো এরকম, জি এটা হচ্ছে ভোল্ট মিটার জি, এটা হচ্ছে তার শান্ট। সো এখানে এটা পাশাপাশি লিখছে, মানে এখানে মাল্টিপ্লাই হয়েছে। সো এইভাবে আমরা অ্যামিটার আর ভোল্ট মিটারের শান্টের ভ্যালু বের করতে পারবো যদি তাদের মেজারিং ক্যাপাসিটি ইনক্রিজ করতে চাই। আমরা এগুলোর উপর পরে আরও ম্যাথ দেখব। অ্যান্ড আজকে লাস্ট আরেকটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে ইলেকট্রিক বিল ইউনিট। ইলেকট্রিক বিলের একটা ইউনিট আছে, এটা হচ্ছে 1 বিওটি ইউনিট। অ্যান্ড এই 1 বিওটি ইউনিটকে জাস্ট 1 ইউনিটও বলা হয়। অ্যান্ড এই 1 ইউনিট মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1 কিলোওয়াট আওয়ার, মানে 1 কিলোওয়াট আওয়ার সমান যত জুল, এটা ঠিক তত জুলকে ইন্ডিকেট করে 1 ইউনিট কারেন্ট। তোমাকে যদি বলা হয় যে কোথাও 1 ইউনিট কারেন্টের ভ্যালু, 1 ইউনিট ইলেকট্রিসিটির প্রাইস হচ্ছে বা কস্ট হচ্ছে 2 টাকা, তখন তোমার বুঝতে হবে যে 1 কিলোওয়াট আওয়ার এত জুল কারেন্টের প্রাইস হচ্ছে বা কস্ট হচ্ছে 2 টাকা। এখন 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, সেটা আমরা বের করি। দেখো, অ্যান্ড এটা কীভাবে জুল হবে, দেখো 1 কিলোওয়াট আওয়ার হাইফেন দিয়ে লেখা হয়, 1 কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ডিভাইডেড বাই আওয়ার না, কিলোওয়াট আওয়ার। এটা মিন করে অ্যাকচুয়ালি 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। অ্যান্ড দেখো এটা কি একটা পাওয়ারের ইউনিট, অ্যান্ড এটা কি একটা টাইমের ইউনিট। অ্যান্ড আমরা জানি একটা পাওয়ার অ্যান্ড একটা টাইমের ইউনিট মাল্টিপ্লাই করলে এনার্জি পাওয়া যায়। সো এই 1 কিলোওয়াটকে আমরা যদি ওয়াটে নিয়ে যাই, 10 কিউব ওয়াট, অ্যান্ড 1 আওয়ার এটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই 3600 সেকেন্ড, তখন আমরা কি লিখতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট ইন্টু সেকেন্ড। ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল। সো এটাই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ারের ডেফিনেশন, যে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। অ্যান্ড তোমাকে যদি বলা হয় যে 1 ইউনিট cost of 1 unit electricity is 5 টাকা, তোমার বুঝতে হবে যে 3.6 into 10 to the power 6 জুল এই পরিমাণ ইলেকট্রিসিটির ভ্যালু প্রাইস হচ্ছে 5 টাকা। ঠিক আছে, সো আমরা এইটার উপরও ম্যাথ করব। যে এখানে আমরা একটা ম্যাথ দেখি, দেখো a bulb with written 100 W to আচ্ছা একটু ওয়েট, a bulb with written 100 watt 220 volt
is on for 10 hours daily, what will be the current bill? What will be the current bill of the month July if the price of 1 unit or 1 bot unit, BOT unit, if the price of 1 unit electricity is 3 টাকা। সো আমাদের ফার্স্ট অফ অল এনার্জির অ্যামাউন্ট কতটুকু স্পেন্ড করছি সেটা বের করতে হবে। সো এখানে বলছে দেখো পার ডে 10 আওয়ার্স করে চালাইছি অ্যান্ড এটার পাওয়ার হচ্ছে 100 ওয়াট 220 ভোল্ট। সো পাওয়ার হচ্ছে 100 ওয়াট অ্যান্ড ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট অ্যান্ড জুলাই মান্থে কত বিল আসছে? আমরা জানি জুলাই মান্থে কয় দিন আছে? জুলাই মান্থে আমাদের 31 ডেজ। সো 31 ডেজ ডেইলি যদি 10 আওয়ার করে চালাই তাহলে আমার টোটাল টাইম কত? 31 ডেজ ইন্টু ডেইলি 10 আওয়ার্স অ্যান্ড প্রতি 10 আওয়ারে 3600 সেকেন্ডস। সো আমার টোটাল এনার্জি কতটুকু স্পেন্ড হচ্ছে? W ইকুয়ালস উই নো PT। সো P হচ্ছে 100 অ্যান্ড T হচ্ছে 31 into 10 into 3600 সেকেন্ড। সো 3600 এত জুল। সো এটা যদি ক্যালকুলেট করি আমরা পাবো 100 into 31 into 10 into 3600। সো এটা আসে 111.6 into 10 to the power 6 জুল। অ্যান্ড এটা কত ইউনিট কারেন্ট? উই নো 1 unit equals 1 kilowatt hour, which is 3.6 into 10 to the power 6 joule. So 111.6 into 10 to the power 6 joule is equal to 111.6 into 10 to the power 6 divided by 3.6 into 10 to the power 6 unit, and it is 31. So total 31 unit current spent courses. So total cost per unit cost chilo 3 টাকা। So 31 into 3 টাকা, which is 93 টাকা। So এটাই আমাদের অ্যান্সার। সো বুঝতে পারছো আশা করি। অ্যান্ড এরপর আমরা নেক্সট দিন এই চ্যাপ্টারে ম্যাথ করা স্টার্ট করবো। এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টটা শেষ, এরপর আমরা এই চ্যাপ্টারে ম্যাথ করব। আর ম্যাথ করতে গেলে আমরা আরো অনেকগুলো টপিকের সাথে ইন্ট্রোডিউস হবো। এখানে ব্যাটারির মিক্সড কম্বিনেশনের একটা ব্যাপার আছে, তারপর সার্কিটের অনেক ধরনের ভ্যারিয়েশন আছে, তারপরে এনার্জি রিলেটেড ম্যাথ অনেক ধরনের হয়। আর আমরা এখানে আরো কিছু জিনিস দেখব যে এই কারেন্ট রিলেটেড ম্যাথগুলোতেই, এই টোটাল কস্টের ম্যাথগুলোতেই কিছু ভ্যারিয়েশন আছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখব। ওকে, সো আজকে এই পর্যন্তই। আর কারো কি কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছো সবকিছু? আচ্ছা, সো আজকে এই পর্যন্ত। আর কারো যদি কোনো কিছুতে প্রবলেম থাকে ভিডিওটা আবার দেখতে পারবো, আমার টাইমলাইনেই থাকবে। সো এটা যখন ইচ্ছা তখন আবার দেখতে পারবো। ওকে, সো আল্লাহ হাফিজ।